আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, বাঙালি হয়ে। আমার অহংকার আমাদের রবীন্দ্রনাথ, আমাদের শান্তিনিকেতন। আমাদের ট্যুর প্ল্যানে এটি দ্বিতীয় পর্ব, চলো শান্তিনিকেতন। প্রথম পর্বে মল্লভূম বিষ্ণুপুর দেখে নিয়েছি। যারা দেখেননি, ইউটিউবে মল্লভূম বিষ্ণুপুর সার্চ করলেই পেয়ে যাবেন। বিষ্ণুপুর দেখে আমরা চলে এলাম আমাদের গাড়ি করে শান্তিনিকেতনে। 110 কিলোমিটার জার্নি। রবীন্দ্র সৃষ্ট বোলপুরের শান্তিনিকেতনে এই পর্বটিতে সোনাঝুরি হাট, বিশ্বভারতীর ক্যাম্পাস, রামকিঙ্কর বেজের সৃষ্ট অপূর্ব স্থাপত্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। রয়েছে সৃজনী শিল্পগ্রাম ও কিছু হোটেল ও তার ফোন নাম্বার ও এক রাত্রি থাকার খরচ। ভিডিওটি স্কিপ না করে দেখুন, অনেক ইনফরমেশন পাবেন যা আপনাদের কাছে অজানা রয়েছে। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবাশিস মাইতি টু গেট মোর নিউ ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস। এক্সপ্লোর দেবাশিস মাইতির চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। শান্তিনিকেতনে এসে একটি হোটেল ঠিক করেই আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। তাড়াতাড়ি করলাম কারণ হাটটি সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে, কোনো আলোর ব্যবস্থা নেই। প্রতিদিনই বসে, তবে শনিবার ও রবিবার বড় করেই বসে। এখানে এসে সবাই এককভাবেই যে যার মতো করে উপভোগ করতে লাগলো। কেউ সাঁওতালি নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে, আবার কেউ কাঁথা স্টিচের শাড়ি, মালা, পাঞ্জাবি কিনে। সারা বিকেল খুব এনজয় করলো সবাই। প্রকৃতির কোলে মাটির কাছে বাউল গান, সাঁওতালি নৃত্যের সঙ্গে এবং কম দামে পছন্দসই শাড়ি, বেড কভার, মালা, একতারা, খেলনা কেনার এক মনোরম উপভোগ্য জায়গা। আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে, শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এখানে বাউল গান গাইছেন, পাশে দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য। হাটের শেষে বিশ্বভারতীর ক্যাম্পাসের ভেতর 3 পাহাড়ের আলোকসজ্জিত বটবৃক্ষ দেখার জন্য বাইরে দাঁড়ানো হলো। এটিকে এড়িয়ে আপনি যেতে পারবেন না। 170 বছরের পুরনো বটবৃক্ষটি কি অপরূপ চেহারা নিয়েছে। রাস্তার বিপরীতে একটি সমবায় থেকে কিছু জিনিস কিনে হোটেলে ফিরলাম। আমাদের হোটেলটি ছিল ভুবনডাঙ্গা অঞ্চলে, হোটেল আশীর্বাদ। এখানে ডিনার করলাম। হোটেলটি পার্কিংয়ের ব্যবস্থা ভালো আছে। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার।
অনন্ত প্রেমের পূজারী সে আমাদের রবীন্দ্রনাথ। তাঁর দেখানো পথেই পাড়ি দিলাম। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি এক জায়গায় পার্কিং করে একটি টোটো নিয়ে নিই বিশ্বভারতীর চত্বর দেখে নেওয়ার জন্য। এর ভেতরে বর্তমানে অ্যালাউ করে না। টোটো দাদা একজন সম্পূর্ণ গাইডের কাজ করল। মাত্র 200 টাকায় পুরোটাই দেখিয়ে দিলেন। প্রথমে আমরা উপাসনা গৃহ দিয়ে শুরু করলাম, তারপর দেখলাম 3 পাহাড়। এটি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের অভাব মেটানোর জন্য বিশাল একখানা পুকুর কেটেছিলেন। তার মাটিগুলো 3টি ধাপে রাখা হয়েছিল। তখন থেকে এটির নাম 3 পাহাড়। এরপর দেখলাম বিজ্ঞানী প্রকৃতিবিদ শিক্ষক তেজেশচন্দ্র সেনের স্মৃতি বহন করছে একটি কুটির এবং তার পাশে তালগাছ। কবিগুরু কুটিরবাসী কবিতাটি এই ঘরটিকে নিয়েই লিখেছিলেন। এটা শান্তিদেব ঘোষের বাড়ি, সঙ্গীত সম্রাজ্ঞ শান্তিদেব ঘোষের বাড়ি। এটি হলো শ্রীপল্লী নন্দন হোস্টেল, 8 ছেলেদের হোস্টেল। এটা নন্দলাল বসুর বাড়ি। নন্দ, ওই আচ্ছা, এই নন্দ লেখা আছে। আচ্ছা, নন্দলাল বসুর বাড়ি। প্রতীচি অমর্ত্য সেনের আছে, আপনারা দেখবেন 87 লেখা আছে। হ্যাঁ, আশুতোষ সেনের বাবার নাম আশুতোষ সেন। আশুতোষ সেন অ্যাকচুয়ালি না বাবা, বাবার নাম অমর্ত্য সেনের, বাবার নাম আশুতোষ সেন। এইটা অমর্ত্য সেনের এখন বর্তমান বাড়ি। আমাদের টোটো দাদা খুব ভালো গাইড করলেন, খুব সুন্দর লাগলো। এনারা রবীন্দ্রনাথ প্রেমী মানুষ বোঝাই যাচ্ছে। এটা প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি। হ্যাঁ, একটু নামটা বলুন। আমার নাম যাদব দাস। আচ্ছা, এই ভদ্রলোক টোটো চালান কিন্তু রবীন্দ্র প্রেমী কালচার দেখতে পাচ্ছেন। এই কালচার তৈরি করেছেন বিখ্যাত আর্টিস্ট রামকিঙ্কর বেজ, যার বাড়ি ছিল বাঁকুড়া। এই কালচার কীভাবে তৈরি করেছিলেন? লোহার টেকচার দান করানোর পর নুড়ি পাথর সিমেন্ট বালি মিক্স করে 1 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন। এই কাজটার নাম বলা যায় আপনার ভেস্তা। রামকিঙ্কর বেজের মহান কীর্তি এখানে এক স্থাপত্য তৈরি করেছে। হ্যাঁ, এই শিল্পকর্মের মিনিংটা একটু শুনে এরকম অনুভব করলে বুঝতে পারবেন যে একটা আগের দিনে গ্রামগঞ্জে মানুষজন কেউ ধান ঝাড়ছে। আচ্ছা আচ্ছা, ধান ঝাড়ায়, ধান ঝাড়াচ্ছে। আর একভাবে বুঝতে পারবেন একটা ধোবা আসলে কাপড় কাছে, ধোবা ধোবা কাপড় কাছে। এই যে একটা রামকিঙ্করের কালচার ভাস্কর্য বলতে পারবেন। রামকিঙ্কর বেজের আরেকটা স্কাল্পচার। এই কাজটার নাম বলা হয় মিল কল এবং কলের বাসি। মিল কল বা কলের বাসি। কলের বাসির নাম দেওয়ার কারণ হচ্ছে বোলপুরের মধ্যে কোনো শিল্প কারখানা নেই, একমাত্র রাইস মিল। এক রাইসের সিটি করতো, এক হুসে বলে কাজে যেত, ও হুসে বলে বাড়ি ফিরে আসতো। আর 2 মহিলা কাজে যাচ্ছে, ওরা সকালে কাজে যায়, সন্ধ্যায় বাড়ি ফিরে। আর বাচ্চারা বায়নাতে মানুষের সঙ্গে যাবো, তারা মায়ের আঁচল ধরে বাচ্চারা কিন্তু ছুটে যাচ্ছে। তখন মাসি দেখছে বাচ্চাটিকে আসছে কিনা। এরা তৈরি করছে রামকিঙ্কর বেজ। এটা 1955 শুরু করেছিলেন, 56তে কমপ্লিট। নাম দিলেন কলের বাসি, মিল কল। কলের বাসি বা মিল কল। হ্যাঁ, লোহার টেকচার বানানোর পর নুড়ি পাথর সিমেন্ট বালি মিক্স করে 1 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিল। এই ছবিগুলো বাংলা সহজ করে দেখবেন, এই ছবিগুলো প্রিন্ট করা যায়। রামকিঙ্কর বেজের সাঁওতাল পরিবার দেখার পর দেখলাম ইগলু বাড়ি। এরপর বিশ্বভারতীর অডিটোরিয়াম, যে হল ঘরে একসময় রক্তকরবী, সোনার তরী, বর্ষামঙ্গল, মালঞ্চ মঞ্চস্থ হয়েছিল। সারে গামা পাদা নি স্যার, যেন মুখ খুললে যেটা বেরোয় আবার বন্ধ হয়ে যায়, সেটাকে উল্লেখ করছে। দারুণ। এরপর পাশেই রবীন্দ্র মিউজিয়াম ও উত্তরায়ণ দেখার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। প্রতিজনের 100 টাকা। স্টুডেন্ট কার্ড দেখালে 10 টাকা। মিউজিয়ামের ভেতর ফটো তোলা বারণ থাকায় ফটো তোলা যায়নি। এখানে দুষ্প্রাপ্য কিছু চিঠি, বিদেশের থেকে পাওয়া উপহার, পুরস্কার, নোবেল প্রাইজের রেপ্লিকা দেখলাম।
বেরিয়ে এসে রবি ঠাকুরের ব্যবহৃত গাড়িটি দেখলাম। রামকিঙ্কর বেজের অপূর্ব শিল্পকলাগুলো দেখতে লাগলাম। ফসল মাড়াই করছে, এটাই প্রকাশ পাচ্ছে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে দেবেন। 5টি ঘরসহ এই গোটা চত্বরকে উত্তরায়ণ বলে। এর মধ্যে উদয়ন, কোণার্ক, পুনশ্চ, উদীচী এবং মাটির বাড়ি শ্যামলী দেখলাম। নটির পূজা নৃত্যনাট্য প্রথম কোণার্ক বাড়িটিতে অভিনীত হয়। 1935 সালে 74তম জন্মদিনে রবীন্দ্রনাথ শ্যামলীতে গৃহপ্রবেশ করেন। 1940 সালে গান্ধীজি ও তাঁর পত্নী কস্তুরবা শান্তিনিকেতনে এসে শ্যামলী বাড়িতে থেকেছেন। আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। দারুণ জায়গা, খুব সুন্দর লাগে। সৃজনী শিল্পগ্রাম আমরা প্রবেশ করছি। সৃজনী শিল্পগ্রাম। বিশ্বভারতী দেখার পর 3 কিলোমিটার দূরে চলে এলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। এখানেও একই রকম ছন্দে বাউল গান, সাঁওতালি নৃত্য, বাঁশির ধুন, অপূর্ব টেরাকোটার কাজ, মনে ধরা পোশাক এবং বিভিন্ন মালার দোকান। মন ভরানো, গোছানো একটা পরিবেশ। রবি ঠাকুরের স্মরণ কবিতাটি আবৃত্তি করতে করতে চললাম। যখন রবনা আমি মত্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই যা লিখেছি, যা মুছেছি শূন্যের মাঝে মিলাইছে, দাম তার ধরি নাই। হাওড়া থেকে শান্তিনিকেতন আসার সকালের ট্রেনগুলো হলো 6:50-এর কাঞ্চনজঙ্ঘা, 10:40-এর কবিগুরু, 8:55-র কুলিক এক্সপ্রেস, 6:05-এর গণদেবতা এক্সপ্রেস, 10:05-এ শান্তিনিকেতন এক্সপ্রেস, 5:55 ও 7:45-এ বন্দে ভারত ধরতে পারেন। শান্তিনিকেতনে রেল স্টেশন, ভুবনডাঙ্গা ও সোনাঝুরি অঞ্চলে বহু হোটেল আছে। এছাড়া অনেক হোমস্টে পাওয়া যায়। ভুবনডাঙ্গার হোটেলগুলো হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের WBTDCL এর শান্তবিতান, যা অনলাইনে বুক করতে হয়। হোটেল রাঙামাটি এর পার নাইট প্রাইস 1200 ও 1400। কন্ট্যাক্ট নাম্বার 8637095955। হোটেল রয়্যাল বেঙ্গল, এটি সাই ক্যাম্পাসের কাছে
কন্ট্যাক্ট নাম্বার 9007982002। এটির প্রাইস 1900 থেকে 4300। এছাড়াও নিরালা লজ, সোনার কেল্লা লজ আছে। পরপরই সমস্ত হোটেল। এর পরের হোটেলটি উদয়ন লজ। কন্ট্যাক্ট নাম্বার 9635513301। ডবল বেড 1750, ট্রিপল বেড 2450। এরপর আসি হোটেল আশীর্বাদ। কন্ট্যাক্ট নাম্বার 9775225778। ফেরার পথে কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটা দেখতে এলাম। মিশন ও আশ্রমে তখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তারপর বাড়ি ফিরলাম। আমাদের এই জার্নি ও তথ্যগুলো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সহ দেবাশিস ও তিতির।